মায়া রুমটা সুন্দর করে গুছিয়ে দেয়। বাড়ির সবাইকে বলে কেউ যেন ইরা আর জাওয়াদের সাথে খারাপ ব্যবহার না করে। ওরা দুজন আজ বিয়ে করেছে। মায়া বাইরে থেকে খাবার অর্ডার করে। কাচ্চি বিরিয়ানি, মুরগির রোস্ট, গরুর মাংসের রেজালা, দই, মিষ্টি, জর্দা পোলাও, বোরহানি সবই নিয়ে আসে। রুবেল আর নোবেল ভীষণ খুশি হয়। আজ মায়া নিজ হাতে খাইয়ে দেয়। কাল থেকে মায়ার নতুন জীবন শুরু হবে। বাবাকে আর কবে খাওয়াতে পারবে কে জানে। অনেক দিন পর এত মজার খাবার খেতে পেরে ওর বাবার চোখ দুটো ভিজে ওঠে। মায়ারও চোখটা আর্দ্র হয়ে ওঠে। ওর মনে পড়ে বাবা যখন চাকরিতে ছিল তখন প্রতি শুক্রবার ওদের বাসায় পোলাও রান্না হতো। ওর বাবা নামাজ পড়ে আসার পর সব ভাই বোন একসাথে খেতে বসতো। মায়ার বাবা ওর মাকে বলতো, আমার মেয়েদের প্লেটে বেশি বেশি করে পোলাও রোস্ট দিবে, যাতে শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়ার আক্ষেপ না থাকে। আহা, কতই না মধুর ছিল সেই সব দিন। চাইলেও আর সেই সব দিনে ফিরে যাওয়া সম্ভব নয়। তবে খাওয়া শেষ হবার পর মায়া ওর বাবার কাছে গিয়ে ইরার বিয়ের কথা বলে। অসুস্থ হলে কি হবে, মাথাটো ঠিকই কাজ করে। সাথে সাথে ইশাক মিয়া বললেন, তোর বিয়ের আগে ও কিভাবে বিয়ে করে? তুই তো বড়, বিয়ে তো তোর আগে হওয়া উচিত। আব্বা, এতে কোনো সমস্যা নেই। আল্লাহর হুকুম হলে আমারও ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। বাড়ির ডোর বেলটা বেজে ওঠে। মায়া ওর বাবার মুখ মুছিয়ে দিয়ে ঔষধ খাইয়ে দিয়ে ড্রয়িং রুমে চলে আসে। কারণ ওর মায়ের রাগে মাথার ঠিক নাই। যদি রাগে ওদের সাথে খারাপ ব্যবহার করে ফেলে। না, ওর মা কথা রেখেছে। মুখে হাসি না থাকলেও দায়িত্ব ঠিকভাবে পালন করেছে। শরবত আর মিষ্টি খাইয়ে ইরা আর জাওয়াদকে বরণ করে ঘরে তুলেছে। যদিও ইরা আর জাওয়াদ অস্বস্তিতে আছে, সহজ হতে পারছে না। মায়া ওদের দুজনকে বাবার কাছে নিয়ে গেল। ইরা কাঁদতে কাঁদতে ওর বাবাকে বলল, আব্বা, আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। বিয়ে করাটা ভুল নয়, তবে তোমার সময়টা ভুল ছিল। তোমার বড় বোনের এখনো বিয়ে হয়নি, সে কথা ভাবা উচিত ছিল তোমার। তোমাদের পড়াশোনা এখনো শেষ হয়নি, সে কারণ এই মুহূর্তে বিয়ে করা উচিত হয়নি। মায়া ওর বাবার মুখের কথা কেড়ে নিয়ে বলল, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। আব্বা, এখন ওদের সামনের চলার পথ যেন সহজ হয়, সেই দোয়াই করো। আর আমিও কাল নতুন চাকরিতে জয়েন করছি। আমাকে এখান থেকে মানিকগঞ্জে থাকতে হবে। আমার জন্য দোয়া করো আব্বা। এর মাঝে সালেহা বেগম টেবিলে খাবার বেড়ে দিলেন। মায়া ওদেরকে ওর বাবার রুম থেকে নিয়ে এসে খাবার টেবিলে বসিয়ে দিল। খুব মজা করে সবাই রাতের খাওয়া শেষ করলো। মায়া সবার মুখের দিকে তাকিয়ে দেখলো কাল থেকে ওকে এগুলো মিস করতে হবে। বুকের ভিতরটা মোচড়াতে লাগলো। চোখটা বারবার ভিজে উঠতে লাগলো। কত সুন্দর এই দিনগুলো। সালেহা বেগম খেয়াল করলেন মায়া তেমন কিছুই খেলো না। উনি ভাবছেন ইরা এভাবে বিয়ে করাতে হয়তো মায়ার মনের ওপর চাপ পড়েছে। মনে মনে ইরার ওপর উনি ভীষণ ক্ষুব্ধ হলেন। খাওয়া শেষ করে ইরা আর জাওয়াত নিজেদের রুমে চলে যায়। মায়া বালিশ নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। এই রুমে এক সেট সোফার পাশে একটা ছোট্ট খাট রাখা হয়েছে। কালে ভদ্রে বাসায় মেহমান আসলে এখানেই ঘুমায়। খাটের পাশে একটা টেবিল রয়েছে। টেবিলের কোল ঘেঁষে একটা বুকশেলফ রয়েছে, সেখানে নানা ধরনের বই রাখা। এতটুকু ঘরে এতগুলো ফার্নিচার থাকায় রুমটা যেন হিজিবিজি হয়ে আছে। রাতের সব কাজ গুছিয়ে সালেহা বেগম মায়ার পাশে বসে বললেন, আমাকে কি তোর বোকা মানুষ মনে হয় মায়া? মায়ের কথা শুনে মায়া চমকে ওঠে। মায়া মনে মনে ভাবল, আম্মা কি কিছু বুঝে ফেলেছেন? মায়া তাও না বুঝার ভান করে বলল, এটা তুমি কি বললে আম্মু? তোমাকে বোকা ভাবতে যাব কোন দুঃখে? তাছাড়া তুমি খোলাসা করে না বলে কিভাবে বুঝবো তুমি কোন বিষয়ে কথা বলছো? ইরা কনসেপ্ট করেছে, তাই না? সেই কারণে বোনের কুকর্ম চাপা দিতেই এভাবে চটজলদি বিয়ে দিয়েছিস তুই। আস্তে বলো, দেয়ালেরও কান আছে আম্মু। তোমার ছেলেরা শুনে এরার মান সম্মান থাকবে না। এছাড়া আমি আর কি করতে পারতাম বলো? ভাগ্যের ছেলেটা পাশ কেটে চলে যায়নি, নিজের দায় আড়ায়নি, ইরাকে সাথে সাথে বিয়ে করতে রাজি হয়েছে। তা না হলে কি হতো ভাবতে পারছো একবার? আজ মনে হচ্ছে জন্মের সময় ওর মুখে লবণ দিয়ে মারা উচিত ছিল। এই আকাম কুকাম করতে
ওহ কিভাবে পারলো? আমার ভাবতেও ঘৃণা করছে, ওটা আমার মেয়ে। আম্মু এইসব কথা বলো না, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এখন সামনের দিন যেন ভালো হয় সেই দোয়াই করো। রাত 12টা বাজে, তুমি শুয়ে পড়ো, আমারও একটু ঘুমানো দরকার। সালেহা বেগম ঘর থেকে চলে গেলেন। মায়া জানে আজ ওর দু চোখে ঘুম আসবে না। এটা ভেবে ওর ভালো লাগছে। ইরা অন্তত ওর ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধতে পেরেছে। মায়ার মতো ভাগ্য ওকে অন্তত বরণ করতে হলো না। কাল থেকে শুরু হবে ওর নতুন জীবন। সে জীবনটা কেমন হবে মায়া জানে না। বিছানায় শুয়ে ও ঘুমানোর চেষ্টা করছে। ঘুম ভাঙতেই ইরার দৃষ্টি জানালা ভেদ করে আকাশের বুকে পড়ল। আকাশটা বিশাল। বিশাল আকাশটা দেখলে মনটাও বিশাল হয়ে যায়। আজকের সকালটা ইরার কাছে অন্যরকম সুন্দর লাগছে। ও যে কনসেপ্ট করেছে এটা ও আগেই বুঝতে পেরেছিল, কিন্তু কিভাবে বিষয়টা সামনে আনবে সেই উপায় বের করতে পারছিল না। মাথা থেকে একটা বিশাল চিন্তা দূর হলো। জাওয়াদের দিকে ইরা তাকিয়ে দেখল ওকে জড়িয়ে কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ইরা ওর মুখের দিকে তাকিয়ে থাকলো। চেহারাটা নিষ্পাপ লাগছে। ইরার তাকিয়ে থাকা দেখে জাওয়াদ বলল, এভাবে তাকিয়ে থেকো না, নজর লাগবে। আপন মানুষের নজর বেশি লাগে। তুমি ঘুমের ভান করে শুয়ে বইয়ের আদর খাওয়ার চেষ্টা করছো? কিন্তু বউয়ের আদর তো কপালে জুটলো না। ইরা হঠাৎ একটু গম্ভীর হয়ে গেল। সেদিকে লক্ষ্য করে জাওয়াদ বলে, কি ব্যাপার, মুড অফ হয়ে গেল কেন? কি ভাবছো? তেমন কিছু না, আপুর জন্য মন খারাপ লাগছে। আমাদের এই সংসারটার জন্য আপু মুখের রক্ত তুলে ইনকাম করেছে, সব দায়িত্ব সুচারুরূপে পালন করার চেষ্টা করেছে। আর আমি স্বার্থপরের মতো বিয়ে করে নিজের সুখটা উপলব্ধি করছি। আপুর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আমি জানি আমার পরিবারের সবার চোখে আমি অনেক ছোট হয়ে গিয়েছি, শুধু তোমার জন্য। শুধু শুধু আমাকে দোষের ভাগিদার কেন করছো? আমিও এই মুহূর্তে বিয়ে শাদী করতে চাইনি। কেন মনে নেই? তুমি আমাকে জোর করলে কেন? কিন্তু রুম ডেট তো তুমি করতে চেয়েছিলে। হ্যাঁ চেয়েছিলাম, আজকাল সবাই তো করে। তাই বলে আমি আম্মাকে এই মুখ দেখাবো কি করে? জাওয়াদের কাছে বিষয়টা খুব বিব্রত করছে। ওকেও তো সবাই চরিত্রহীন ভাববে। জাওয়াদ গলার স্বরটা কোমল করে ইরাকে বলল, যা হবার তা তো হয়ে গিয়েছে। এখন এই বিষয়টা নিয়ে আফসোস কিংবা অনুশোচনা করে লাভ নেই। বরং যে আসছে তার জন্য আমাদের দুজনকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। দরজায় নক করার শব্দে দুজনে তাদের কথোপকথন বন্ধ রাখল। এরপর ইরা নিজের এলোমেলো শাড়িটা গুছিয়ে নিয়ে খাট থেকে নেমে দরজা খুলে বলল, ডাকছিস কেন? আম্মু তোমাদের নাস্তা খেতে ডাকছেন। আসছি। আজ শুক্রবার। সালেহা বেগম দুই ছেলেকে জুম্মার নামাজে পাঠানোর জন্য হাঁকডাক করছেন। ইরাও জাহাদকে নামাজের জন্য যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো। মায়া সকাল 11টায় কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গিয়েছে। আসলে কাল ওর মাথা কাজ করেনি। যাওয়াদের জন্য আরও কিছু কেনাকাটার দরকার ছিল। বেশি দূর যায়নি। মিরপুর নিউ মার্কেটে ঢুকে দুটো ট্রাউজার, টি শার্ট আর একটা সুতি পাজামা পাঞ্জাবি কিনে রিক্সা করে বাড়ির পথে রওনা দিল। আসলে ওর হাতে সময় কম। আজকে ওকে 3টার মধ্যে বাসা থেকে বের হতে হবে। আবির চৌধুরীর সাথে সেরকম কথাই হয়েছে। ঘরে ঢুকতেই সালেহা বেগম বললেন, সাত সকালে না বলে কোথায় গিয়েছিলি? মায়া হাতের শপিং ব্যাগটা দেখিয়ে বলল। টুকটাক কিছু কিনতে গিয়েছিলাম। এরপর ইরা আর জাওয়াদকে ড্রয়িং রুমে ডেকে মায়া শপিং ব্যাগগুলো জাওয়াদের হাতে দিয়ে বলল, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আপা, এসবের দরকার ছিল না। ছিল ভাই, আজ তো জুম্মাবার, তোমাকে তো নামাজে যেতে হবে। পোশাকগুলো দেখে জাওয়াদ বলল। খুব সুন্দর হয়েছে। এরপর মায়ার দিকে তাকিয়ে বলল, আপা, আমি ভাবছি আমাদের বাসায় গিয়ে আব্বা আম্মাকে আরও একবার বুঝিয়ে বলার চেষ্টা করব। বুঝিয়ে বললে হয়তো ওনারা মেনে নিতেও পারেন। এভাবে শ্বশুরবাড়ি থাকাটা ভালো দেখাবে না। জাওয়াদের কথা শুনে সালেহা বেগম মনে মনে বললেন, এমনিতেই টানাটানের সংসার, তার উপর আবার নতুন একজন সদস্য বাড়লে ওনার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে যাবে। নিজের সন্তানদের শাক ভর্তা ভাজে দিয়ে খেতে দেওয়া যায়, কিন্তু পরের সন্তানকে তো এগুলো দেওয়া যায় না। মাঝখানে আমাদের বদনামের ভাগিদার হতে হবে। যেভাবেই হোক
জামাই তো হয়েছে, সুতরাং আমি চাই না নিন্দার ভাগিদার হতে। আপদ বিদেয় হলেই আমি খুশি, আর ইরারও নিজের ভুলের খেসারত দেওয়া উচিত। মায়া কিছু বলার আগেই সালেহা বেগম বললেন। হ্যাঁ, সেটাই মনে হয় ভালো হয়। এমন সময় ডোরবেলটা বেজে উঠল। নোবেল দরজা খুলে দেখে ওর ছোট ফুপু জবা আর চাচি জহির এসেছে। নোবেল সালাম দিয়ে ভেতরে আসতে বলল। জবা ভেতরে ঢুকেই ড্রয়িং রুমে সালেহা বেগমকে বললেন, ভাবি, চুপি চুপি মেয়ের বিয়ে দেওয়াটা কি ঠিক হলো? আমাদের ভাইয়ের মেয়ের বিয়ে তুমি আমাদের ছাড়াই দিয়ে দিলে, এ কেমন কথা? কেবল তো কাবিন হয়েছে, ওঠানোর সময় তোমাদের অবশ্যই বলতাম। চাচা জহির মিয়া এ সময় একটু খোঁচা দিয়ে বলল, তা কাজটা তুমি ঠিক করো নাই। বড়টাকে রেখে ছোটটার আগে বিয়ে দেওয়া একদম উচিত হয় নাই। সালেহা বেগম মনে মনে ভাবছেন, এই বিয়ের খবর ওনারা কিভাবে জানলেন? মায়া ঠিক বুঝেছে এটা ইরার কাজ। নিশ্চয়ই ফেসবুকে ওর আর জাওয়াদের ছবি আপলোড দিয়েছে। এরপর জাওয়াদের দিকে তাকিয়ে জবা বললেন, এই বুঝি তোমাদের জামাই? কথার ধরনটা জাওয়াদের ভালো লাগেনি। তারপরও ভদ্রতা রক্ষা করে সালাম দিল। জহির মিয়া সালামের উত্তর দিয়ে বললেন, জামাই বাবাজি কোথায় চাকরি করেছেন? না, এখনও পড়াশোনা শেষ হয় নাই। ও বেকার। বমির বেগ আসাতে ইরা ছুটে ওয়াশরুমে চলে গেল। মায়া ইরার ওপর প্রচণ্ড বিরক্ত হলো। কথার প্রসঙ্গ ঘুরিয়ে দিতে মায়া বলল, চাচা আজ তো জুমাবার, নামাজে যেতে হবে, আপনি কি প্রস্তুতি নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি গোসল করে এসেছি। কতদিন ভাইজানের সাথে দেখা হয় না, তাই সময় বার করে আজকে আসলাম। সালেহা বেগম মনে মনে বললেন, তা ঠিক বলেছ জহির মিয়া, আজ তো এসে আমাকে কথা শোনাতে পারবে। এমনিতে সাহায্য সহযোগিতা করার সময় নামগন্ধ নেই, কথা শোনানোর বেলায় 16 আনার উপর 20 আনা। সালেহা বেগম বুঝতে পেলেন না ওদের কানে কিভাবে এই বিয়ের খবরটা পৌঁছালো। সংসারের ঝামেলায় ডিজিটাল নেটওয়ার্ক সম্পর্কে ওনার ধারণা নাই। যদি জানতেন তাহলে হয়তো চুলের মুঠি ধরে ইরাকে কয়েক ঘা লাগিয়ে দিতেন। যাই হোক, এখন ওনাকে কিল খেয়ে কিল হজম করতে হচ্ছে। এদিকে মায়া জাওয়াদকে এখান থেকে সরিয়ে দিতে বলল, তুমি ভাই গোসল সেরে নাও, একটু পরেই নামাজে যেতে হবে। জাওয়াদ চলে যেতেই জহির মিয়া সালেহাকে বললেন, শেষ পর্যন্ত বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দিলে ভাবি, এমনিতেই ভাইজানের সংসার চালাতে হিমশিম খেতে হয়, তার উপর আবার উটকো ঝামেলা বাড়ি বয়ে নিয়ে আসলে। ওর চাচার কথা শুনে মায়ার প্রচণ্ড বিরক্ত লাগছে। নিজের বিরক্তি দমন করতে না পেরে বলল, চাচা আমাদের সংসার তো আপনাকে চালাতে হয় না, তাই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে আপনার সুস্থ মাথা ব্যস্ত করার করে তো লাভ নেই। এই তোমাদের এক দোষ, ভালো কথা বললেই গায়ে ফসকা পড়ে। যাই ভাইজানের সাথে দেখা করে আসি। জহির মিয়া চলে যেতেই জবা ইতিউতি করে সালেহা বেগমকে বলল। তোমার মেয়ে কি কনসিভ করেছে ভাবি? সালেহা বেগম কিছু একটা বলতে যাচ্ছিলেন, মায়া মাকে বলতে না দিয়ে বলল, বিয়ে যখন হয়েছে কনসিভ করা তো স্বাভাবিক ব্যাপার, তবে এইসব কথা কি আলোচনার বিষয়? জবা জানেন তার এই ভাতিজির কথায় ধার আছে, তাই আর কথা বাড়ালেন না। সালেহা বেগম মায়াকে এখান থেকে সরিয়ে দিতে বললেন, তোর তো 3টায় বের হতে হবে, তুই গোছগাছ করে নে। আসলেই হাতের সময় নেই। মায়ার এখন ব্যাগ গোছানো হয়নি। ওদিকে জাওয়াদ, রুবেল, নোবেল সবাই নামাজে চলে গিয়েছে। ওর চাচা এখনও যায়নি। মায়া ওনাকে ছোটবেলা থেকে দেখেছে, মসজিদে ঢুকেন সবার শেষে আর বের হয়ে আসেন সবার আগে। ওয়াশরুমটা খালি পেয়ে মায়া দ্রুত গোসল সেরে নেয়। রুমে এসে দেখে ইরা মুখ গম্ভীর করে বসে আছে। সেদিকে লক্ষ্য করে মায়া বলে, কি রে, এরকম প্যাঁচার মতো মুখ করে রেখেছিস কেন? ভাবছি এখানে থাকা ঠিক হবে না, জাওয়াদের সাথে ওর বাড়িতে চলে যাওয়াই ভালো হবে। যা করবি বুঝে শুনে করবি, তবে একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ? অফিসে আজ জয়েন করার পর বুঝবো অফিসের হাবভাব। যদি লোন নেওয়ার অপশন থাকে তাহলে জাওয়াদকে একটা বাইক কেনার জন্য লোন দিব। ও প্রতি মাসে একটু একটু করে লোনটা শোধ করে দিবে। আর যতদিন চাকরি না হয় এটা রাইডার হিসেবে চালিয়ে খরচ জোগাবে। কেমন হয়? ঠিক আছে, বিষয়টা মাথায় থাকলো। তুমি কি সময় মতো জানাবো আপু? মায়া মনে মনে ভাবছে ওকে জিজ্ঞেস করবে ফেসবুকে ছবি আপলোড দিয়েছে কিনা।
মায়ার ভাবগতি দেখে ইরা বলল, তুমি কি কিছু বলবে আপু? না মানে তুই কি ফেসবুকে তোর আর জাওয়াদের ছবি আপলোড দিয়েছিলি? ইরা আমতা আমতা করে বলল। হ্যাঁ। মায়া রেগে গিয়ে বলল, মাথায় একটু বুদ্ধি নিয়ে চলাফেরা করিস? এভাবে হাদার মতো কাজ করলে তো চলবে না। তার উপর এখন বিয়ে হয়েছে, ঘটে এখন বুদ্ধি আরো বেশি রাখা লাগবে। কেন, কি হয়েছে? চাচা ফুপুরা কোত্থেকে খবর পেল? কোত্থেকে পেলো? ন্যাকা ষষ্ঠী যেন বুঝতে পারছে না। ফেসবুক থেকে। তোর সাথে তো কাজিনরা সবাই অ্যাড আছে। না, সবাইকে ব্লক করে দিয়েছে, শুধু জেবা অ্যাড আছে। তাহলে যেবা সবাইকে জানিয়ে দিয়েছে। ছোট ফুপুর মেয়েটা পুরো ওর মায়ের মতো হয়েছে। খবরটা শোনা মাত্রই দৌড়ে দৌড়ে বাড়ি বয়ে এসেছে যাচাই করতে। এরকম গাধামো আর করিস না। বিয়েটা কেন করেছিস তা তো তুই জানিসই। এই বিয়ে নিয়ে ঢাকঢোল পিটিয়ে গর্ব করে বলার কিছু নেই। ইরা ফুফাতো বোন জেবার ওপর প্রচণ্ড বিরক্ত হলো। মনে মনে বলল, সমস্ত আত্মীয় স্বজনকে আজই ব্লক মেরে দিবে। মায়া গোসল সেরে চুলগুলো শুকিয়ে নিচ্ছে। কোমর ছাপিয়ে চুলগুলো শুকাতে কষ্ট হচ্ছে। কতদিন ভেবেছিল একটা হেয়ার ড্রায়ার কিনবে, তা আর কেনা হয়ে ওঠেনি। মায়া মনে মনে ঠিক করলো আজ ও শাড়ি পরবে। যেভাবেই হোক বিয়েটা তো হচ্ছে। না বা বাজলো সানাই, না আসলো বরযাত্রী, হলো না গায়ে হলুদ, না পড়লো মেহেদি, তারপরও বিয়ে তো হবে। সে কারণেই ও নিজেকে একটু সাজিয়ে নিয়ে বের হবে। কাপড় থেকে বাসন্তী রঙের শাড়িটা বের করলো। শাড়ির ভাঁজে ন্যাফথলিনের গন্ধ লেগে আছে। ইরার দিকে তাকিয়ে বলল, এই শাড়িটার কথা মনে আছে তোর? আমি যখন কলেজে উঠি নবীন বরণের সময় আব্বা কিনে দিয়েছিলেন। হ্যাঁ, মনে আছে। তুমি যখন শাড়িটা পরে রেডি হয়ে আব্বার সামনে এসে দাঁড়ালে, আব্বা কি বলেছিল তোমার মনে আছে? দীর্ঘশ্বাস ফেলে মায়া বলল, হ্যাঁ মনে আছে। আব্বা আমার দিকে তাকিয়ে বলেন, আমার মেয়েটাকে রাজরানীর মতো লাগছে। কিন্তু রাজরানী আর হতে পারলাম কই? ইরা ওর আপুর কষ্ট হয়তো উপলব্ধি করতে পারল। সে কারণে বড় বোনকে সান্ত্বনা দিয়ে বলল, বাবার দোয়া কখনো বিফলে যায় না। আমার মন বলছে তুমি একদিন ঠিক রাজরানী হবে আপু। এখন আর ওইসব নিয়ে ভাবি না আমি। মায়া খুব সুন্দর করে শাড়িটা পরে নিল। মুখে হালকা ফেস পাউডার লাগালো, চোখে গাঢ় কাজলের প্রলেপ দিল, ঠোঁটে লিপস্টিক দিয়ে চুলগুলো গোছ করে একটা খোপা বেঁধে নিল। কপালে একটা ছোট্ট টিপ পরল। 2 হাত ভর্তি করে কাচের চুড়ি পরল। মাথায় ম্যাচিং হিজাবটা সুন্দর করে সেট করল। আয়নাতে নিজেকে নিজে একবার দেখেও নিল। ইরা মায়ার দিকে তাকিয়ে বলল, তোমাকে বউ বউ লাগছে আপু, তবে খুব সুন্দর লাগছে। এরপর দুপুরে সবার সাথে মায়া খাওয়া দাওয়া শেষ করলো। যদিও অস্বস্তি লাগছে। চাচা ফুপুরা হয়তো অফিসের নাম জানতে চাইবে। কি বলবে ভেবে পাচ্ছে না মায়া। যাই হোক, একটা কিছু বলে দিবে। 3টা বাজার 20 মিনিট আগে মায়া ওর বাবার ঘরে যায়। ওই রুমে ওর মা, চাচা, ফুপু গল্প করছে। মায়াকে দেখে ইসাক মিয়া ওর মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকলো। মায়া ওর বাবার মাথায় হাত বুলিয়ে দিতেই ইসাক মিয়া আবেগপ্রবণ হয়ে গেলেন। মায়া সান্ত্বনা দিয়ে বলল, আব্বা, আপনি মন খারাপ কেন করছেন? আমি তো প্রতি সপ্তাহে আসবো। তোর উপর অনেক দায়িত্ব মা। এত ভেবো না আব্বা, শুধু দোয়া করো যেন আমি ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে পারি। আমার এক্ষুনি বের হতে হবে আব্বা। সালেহা বেগমের দিকে তাকিয়ে বলল। কোনো সমস্যা হলে আমাকে আম্মু ফোন দিও। সালেহা বেগম মায়ার কাছে এসে ওকে বুকে জড়িয়ে ধরলেন। চোখ দুটো ছলছল করে বললেন, সাবধানে থাকিস মা। চাচা ফুপুর থেকে বিদায় নিয়ে বের হওয়ার সময় জহির মিয়া জিজ্ঞেস করলেন, তোমার অফিসটার নাম কি? মায়া বিরক্ত হয়ে বলল, কেন, খোঁজ নিতে যাবেন নাকি? নাম বলতে অসুবিধা কি? মায়া মুখ কালো করে গম্ভীর হয়ে বলল। নীলাম্বরী কর্পোরেশন। ওখানে আর দাঁড়ালো না। ট্রলি ব্যাগটা নিয়ে দরজার দিকে এগোতে লাগলো। রুবেল আর নোবেল ও সামনে এসে দাঁড়ালো। মায়া ছোট ভাইদের ভালো মতো লেখাপড়া করতে বলল। ইরাবতী এসে মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মায়া কপট রাগ দেখিয়ে বলল, এভাবে ফ্যাচ ফ্যাচ করে কান্নাকাটি করা একদম পছন্দ না আমার। অবশেষে সবার কাছে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে অনিশ্চিত গন্তব্যের দিকে মায়া এগিয়ে চলল। জ্যৈষ্ঠ মাসের গরম বলে কথা, এই তীব্র গরমের কারণে মনে হয় আম কাঁঠাল পাকে। হায় রে মধুমাস, গরমের সর্বনাশ।
মায়া মনে মনে কথাগুলো আওড়াতে লাগলো। এক মুহূর্তে পুরো শরীর ঘামে ভিজে গেল। মায়ার এখন নিজের ওপর রাগ হচ্ছে। কি দরকার ছিল ঢং করে শাড়ি পরে আসার? নিজেকেই নিজে প্রশ্ন করলো, এত বউ হওয়ার শখ কেন? দূর থেকে মায়া দেখতে পেল মেইন রোডে BMW গাড়িটা দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 3টা বেজে গিয়েছে কিনা। এখন 2-3 মিনিট সময় বাকি আছে। গাড়ির কাছে গিয়ে রিকশার ভাড়া মিটিয়ে দিতেই মোবারক মিয়া এসে গাড়ির দরজা খুলে দিল। মায়া গাড়িতে উঠে বসলো। পাশে তাকিয়ে দেখে আবির চৌধুরী বসে আছে। মায়ার অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ও তো জেনে বুঝেই এসেছে। আবির চৌধুরী মায়ের দিকে বার কয়েক তাকিয়ে দেখলেন। আসলে মেয়েটার মাঝে এক অদ্ভুত সম্মোহনী শক্তি আছে, যার কারণে ওনার চোখ দুটো যেন মায়াতে আটকে যাচ্ছে। গাড়ি বনানীর দিকে ছুটে চলছে। নীলাম্বরী কর্পোরেশনের সামনে গিয়ে গাড়িটা থেমে গেল। মায়া অবাক হয়ে বলল, বিয়ে কি এখানে পড়ানো হবে? আবির চৌধুরীও অবাক হলো। মেয়েটা বুঝলো কি করে? কারণ যতটুকু মনে পড়ে আমি বলেছিলাম বিয়ে কাজে অফিসে হবে। বলতেই হবে মেয়েটা বুদ্ধিমতী। আবির গাম্ভীর্য বজায় রেখে বলল, আগে অফিসে আসুন, তারপর চিন্তা করেই বিয়ে কোথায় পড়ানো যায়। আবির চৌধুরীর পিছু পিছু মায়া অফিসে প্রবেশ করল। নিজের রুমে ঢুকেই আবির চৌধুরী মায়াকে পাশের রুম দেখিয়ে দিয়ে বলল, ওখানে শাড়ি গয়না সব রাখা আছে, চট জলদি রেডি হয়ে আসুন। মায়া পাশের রুমে গিয়ে দেখে খুব সুন্দর লাল টকটকে একটা বেনারসি শাড়ি, ব্লাউজ, পেটিকোট আর একটা সুন্দর গোল্ডেন রঙের দোপাট্টা রয়েছে, সাথে একটা গহনার বাক্স। বক্সটা খুলে মায়া চমকে উঠল। 3 লহরীর একটা হার, সাথে 3 লহরীর ঝুমকা আর 2 হাতে পরার জন্য 2 ডজন সোনার চুড়ি। মায়া পড়বে কি, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলো। থাকারই কথা, যে মানুষটা জীবনে এ যাবৎকালে 2 আনা সোনার আংটি আর 4 আনার চেইন পড়েছে, তার তো অবাক হওয়ারই কথা। দরজা কড়া নাড়ার শব্দে মায়া তাড়াতাড়ি শাড়ি বদলে লাল বেনারসি শাড়িটা পরে নিল। ওড়নাটা সুন্দর করে ক্লিপ দিয়ে মাথায় সেট করে নিল। দরজা খুলে দেখলো আবির বিয়ের শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে। আবিরকে দেখতে ঠিক রাজার মতো লাগছে। মায়ার দিকে তাকিয়ে বলল, আপনি গয়নাগুলো পরেননি কেন? শীঘ্রই গয়নাগুলো পরে ফেলুন। মায়া আসলে এত দামি দামি সোনার গহনা পরতে চাইছিল না। কোনো কিছু হারিয়ে গেলে কিংবা নষ্ট হলে দায়ভার তো ওর কাঁধে আসবে। মায়ের ইতস্তত ভাব দেখে আবির বলল, কি কোনো সমস্যা? মায়া একটু অস্বস্তি নিয়ে বলল, আমি আসলে এত দামি দামি অর্নামেন্টস পড়তে চাইছিলাম না। মায়ার এই আচরণটা আবির চৌধুরীকে অবাক করে দিল। মেয়েরা তো শাড়ি গহনার পাগল হয়, আর এই মেয়েটা এগুলো পরতেই চাইছে না। দেখে আবিরের কাছে খুব অদ্ভুত মনে হলো বিষয়টা। কিন্তু গহনা তো ওকে পরতেই হবে, তা না হলে দাদিমার কাছে এক গাদা কথা শুনতে হবে। বুড়ি দাদি নিশ্চয়ই নাতবউ দেখার জন্য অপেক্ষা করে বসে আছে। আবির এবার একটু বিরক্ত হয়ে বলল, আপনাকে তো বলেছিলাম আমার একটা মিটিং আছে, দেশের বাইরে ক্লায়েন্টদের সাথে অনলাইনে কনফারেন্স করতে হবে। শুধু শুধু সময় নষ্ট করছেন। তাছাড়া এই গয়না তো আপনাকে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র ছবি তুলবেন আর দাদিমার সামনে একটু যাবেন, এরপর গয়না খুলে আমাকে দিয়ে দিবেন। অজ্ঞতা উপায়ন্তর না দেখে মায়াকে গহনাগুলো পরে নিতে হলো। এমন সময় আবির মোবারক মিয়া ডেকে কাজী সাহেবের কাছে সব কিছু রেডি করতে বলল। অবশেষে 20 লাখ টাকা দেনমোহরে 10 লাখ টাকা উসুল দিয়ে বিয়ে পড়ানো সম্পূর্ণ হলো। বিয়ে পড়ানো শেষ হলে টাকা নিয়ে কাজী সাহেব চলে গেলেন। আবির চৌধুরী মায়াকে নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। বিয়ে পড়ানোর সাথে সাথে মায়ার ভেতর এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। বিয়েটা যেভাবেই হোক ইসলামী নিয়ম মেনেই তো হয়েছে। হঠাৎ ওর বুকের ভেতরটা হু হু করে উঠল। বাবা মা ভাই বোনের জন্য মনটা কেমন করে উঠল। এরকম একটা বিশেষ দিনে ওর পাশে কেউ নেই। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় ভেঙে যাচ্ছে। মায়ার চোখ দিয়ে বড় বড় ফোঁটায় পানি গড়িয়ে পড়তে লাগলো। আবির ওর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আপনি সিন ক্রিয়েট করছেন কেন? মায়ার কেন যেন প্রচণ্ড রাগ হলো। সে কারণে একটু তেতে উঠে বলল, এখানে সিন ক্রিয়েটের কি দেখলেন? আপনি কাঁদছেন, এটা সিন ক্রিয়েট নয়। মায়া দেখতে পেল
আয়নার কাছ দিয়ে ড্রাইভার রফিক ওদের কথোপকথন কান খাড়া করে শোনার চেষ্টা করছে। মোবারক মিয়া অবশ্য নির্বিকার বসে আছেন, সে কারণে আপাতত নিজেকে সামলে নিল। এরপর আবির চৌধুরী গালাটা নামিয়ে বললেন, প্লিজ দাদি আমার সামনে এইভাবে কান্নাকাটি করবেন না, তাহলে ভাববে আমি আপনাকে জোর করে বিয়ে করে আনছে। এর মধ্যে গাড়িটা একটা সাদা রঙের ডুপ্লেক্স বাড়ির সামনে এসে থামল। বাড়িটার নাম জান্নাত মহল। অফিস থেকে আসতে 10 মিনিটের মতো সময় লাগবে। মায়া আন্দাজ করলো এই বাড়িটাও বনানীতেই। বিশাল বড় লোহার গেট। দারোয়ান গেটটা খুলে দিল। গাড়িটা ভেতরেই ঢুকে যায়। মোবারক মিয়া আর ড্রাইভার গাড়ি থেকে নেমে দুপাশে দরজা খুলে দিল। বাড়ির ভেতরটা খুবই সুন্দর। দুই পাশে লন, মাঝখানে গাড়ি চলের জন্য সিমেন্টের রাস্তা করে দেওয়া হয়েছে। নিচে টানা বারান্দা রয়েছে, সেখানে পেতে রাখা সোফায় একজন ধোপধস্তুর সাদা পোশাকে একজন বয়স্ক নারী বসে আছেন। তার দুপাশে দুজন পরিচারিকা রয়েছে। বয়স্ক নারীটির চেহারায় আভিজাত্য বিদ্যমান। একজন মহিলা এসে মায়াকে গাড়ি থেকে নামালো। পুরো বাড়িতে বেশ কয়েকটা শিমুল গাছ লাগানো রয়েছে। লাল লাল ফুল তাতে ফুটে রয়েছে। সেই ফুলের রক্তিম আভা বাড়িটার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। হয়তো সেই আভার কিছুটা মায়ের মুখের ওপর এসে পড়ে। গৌর বর্ণের মায়াকে আজ অদ্ভুত সুন্দর লাগছে। মায়া ধীর পায়ে সেই বয়স্ক মহিলার দিকে এগিয়ে গেল। পাশে অবশ্য আবিরও ছিল। মহিলাটির চোখে মায়া মুগ্ধতার আবেশে ছড়িয়ে পড়তে দেখে। মায়া ওনার সামনে গিয়ে সালাম দিয়ে কুঁজো হয়ে ওনার 2 হাত ধরে বলল, দাদিমা আপনার শরীর কেমন আছে? মায়ার কথা শুনে জেনাতুন নেছা চৌধুরী আবেগে আপ্লুত হয়ে যান। এরপর মায়ার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বললেন, ভালো ছিলাম না, তবে তোমাকে দেখার পর শরীরটা খুব ফুরফুরে লাগছে দিদিভাই। এরপর দাদিমা আবিরের দিকে তাকিয়ে বললেন, এই পরিটাকে তুই কোথা থেকে ধরে আনলি ভাই? আর ওর দাদিমা ডাকে আমার অন্তরটা জুড়িয়ে গেল। আবিরও দুম করে বলল, আমি তো তোমার কথা রেখেছি দাদিমা, এখন আমাকে তো তোমার কথা রাখার পালা। দাদিমা একটু বিরক্ত হয়ে বললেন, ভুল জায়গায় ভুল কথা বলার অভ্যাস তোর গেল না। এখন বিয়ের সাথে করেছিস, নিজেকে শুধরে নে। এরপর ওনার পাশে রাখা সোফাটায় মায়াকে বসতে বললেন। তারপর গহনার বাক্স খুলে একজোড়া ভারী গোলাপবালা মায়াকে পরিয়ে দিল। এরপর মায়া আর আবিরকে শরবত খাইয়ে দিলেন। মায়া অবাক হয়ে মনে মনে ভাবল, বাবার কথাটা মনে হয় আমার জীবনে সত্যিই ফলে গেল। আজ আমাকে রাজরানীর মতোই লাগছে। পুরো সোনায় মোড়ানো শরীর হয়েছে আমার। পরক্ষণেই নিজেকে নিজেই শাসিয়ে বলল, ভুল করিস না মায়া, আগে থেকে স্বপ্ন দেখা শুরু করিস না, এটা তো তোর মিথ্যে বিয়ে। এরপর জিন্নাতুন্নেছা ফটোগ্রাফারকে ডেকে ওদের কয়েকটা ছবি তুলতে বললেন। দুজনকে ঘনিষ্ঠভাবে দাঁড়াতে বললেন। আবিরকে বললেন, তোর ডান হাতটা দিয়ে মায়ার কোমরটা ধরে রাখ দেখি। মায়া বুঝতে পারছে আবিরের খুব অস্বস্তি হচ্ছে। আবিরের উষ্ণশ্বাস মায়ার গায়ে পড়তে লাগলো। মায়ার ভিতরেও অস্বস্তি হচ্ছে। আবির ঠিকমতো পারছে না দেখে জিন্নাতুন্নেছা বললেন, এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে? থাক থাক, আমাকে শেখাতে হবে না। কোনো রকমে ছবি তোলা শেষ করে আবির বলল, বুড়ি তোমার এত রস কোত্থেকে আসে দাদি? জিন্নাতুন্নেছা মুচকি হেসে বললেন, আমাদের সময় তো এসব ছবি তোলা ছিল না, থাকলে তোর দাদার সাথে কত ছবি যে তুলতাম। যাকগে সেসব কথা। এরপর মায়ের কপালে আলতো করে চুমু খেয়ে জিন্নাতুন্নেছা বললেন, যাও বোন, ঘরে যাও, বিয়ের ধকল তো পোহাতে হয়েছে, এখন রেস্ট নাও। এরপর আবিরের দিকে তাকিয়ে জিন্নাতুন্নেছা বললেন, বইয়ের হাত ধরে বাসর ঘরে নিয়ে যাও। দাদির কথা শুনে মনে মনে প্রচণ্ড বিরক্ত আবির। কিন্তু এই বিশাল প্রপার্টি নিজের নামে লিখিয়ে নিতে তাকে দাদির সামনে আপাতত এই অভিনয়গুলো চালিয়ে যেতে হবে। মার্বেলের সিঁড়ি বেয়ে মায়া আবিরের হাত ধরে আস্তে আস্তে দোতলায় উঠে এলো। এরপর হলরুমের মতো একটা বিশাল ঘরে মায়াকে নিয়ে গেল। পুরো ঘরের মেঝেটায় গোলাপের পাপড়ি বিছিয়ে রাখা হয়েছে। পুরো খাট তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে। বেলি আর রজনীগন্ধার সুবাসে রুমের ভেতর অদ্ভুত মাদকতা ছড়িয়ে পড়েছে। মায়া আর আবিরের সাথে দুজন পরিচারিকাও এসেছেন। আবির ওদের চলে যেতে বলল।
এরপর মায়ার দিকে তাকিয়ে বলল। ধন্যবাদ আপনাকে। মায়া অবাক হয়ে বলল। বুঝলাম না। দাদি আপনাকে ভীষণ পছন্দ করেছে। এবার আমার প্রাপ্তিটা সহজ হবে। আপনার প্রাপ্তিও 16 আনা বুঝিয়ে দেব। আমি নিচে যাচ্ছি, ফরেন মিটিং অ্যাটেন্ড করতে হবে। কোনো কিছু প্রয়োজন হলে দরজার পাশে থাকা কলিং বেলটা চাপ দিলে নিচ থেকে লোক চলে আসবে। আমার একটা কথা ছিল। চলুন। দাদিমা আমার মা বাবার বিষয়ে জানতে চাইলে কি বলবো? আবির কোনো কিছু না ভেবে বলল। বলবেন ওনারা বেঁচে নেই। মায়া চমকে উঠে বলল। এ আপনি কি বলছেন? আমার জীবিত বাবা মাকে আপনার স্বার্থের কারণে মেরে ফেলবেন আপনি? আবির মনে হলো একটু লজ্জিত হলো। তারপর মায়ার দিকে তাকিয়ে বলল। তাহলে একটা বুদ্ধি বার করুন। মায়া কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল। আমি বলবো এই বিয়েতে আমার বাবা মা রাজি ছিলেন না, সেই কারণে আমি একাই আপনার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আবির একটু গম্ভীর হয়ে বলল। আমি তো রাজি না হওয়ার মতো পাত্র না। আপনি তার থেকেও অনেক বেশি কোয়ালিফাইড। আপনাদের সাথে আমাদের আর্থিক দিক থেকে হোক, সম্মানের দিক থেকে হোক, বংশমর্যাদার দিক থেকেই হোক না কেন, কোনোভাবেই যায় না। সেই কারণে ওনারা রাজি হলেন না। আমার মনে হয় এটা বলা যুক্তিযুক্ত হবে। ওকে। ও আরেকটা কথা, গয়নাগুলো নিয়ে যান। আবির একটু অবাক হয়ে বলল। ওগুলো আপাতত আপনার কাছে রাখুন, সময় সুযোগ মতো চেয়ে নেব। আরেকটা কথা, গোলাপ বালা দুটো হাতে পরে থাকুন। আবির মনে মনে ভাবল। প্রতিটি মেয়ে শাড়ি গয়নার পাগল হয়, আর এই মেয়ে এখন সব বুঝিয়ে দিতে চাচ্ছে। হয়তো পারিবারিক শিক্ষা ভালো পেয়েছে। আবির চলে যাবার পর মায়া গহনাগুলো সব খুলে ক্লোসেটে তুলে রাখল। কলিং বেলে চাপ দিয়ে পরিচারিকাকে ওর ট্রলি ব্যাগটা এনে দিতে বলল। এরপর পুরো ঘরটা ঘুরে দেখল। খাটটা রুমের মাঝখানে পাতা রয়েছে। খাট বললে ভুল হবে, একে পালঙ্ক বলা যায়। বিছানার চাদরটা সোনালি মখমলের। মায়া হাত দিয়ে ধরে দেখল, কি মোলায়েম। ড্রেসিং টেবিলটা খুব সুন্দর, এমনভাবে তৈরি সামনে পিছনের সব অংশ দেখা যায়। রুমে রাখা ডিভানটা অনেকটা সিংহাসনের মতো। বিশাল জানালাগুলোতে সাদা পাতলা পর্দা ঝুলছে। একটা জমিদার স্টাইলে গোল টেবিল বানানো হয়েছে। একটা দেওয়াল আলমারি রয়েছে, সেখানে কিছু দামি ব্রাউন্ডের মদের বোতল রাখা আছে। সেদিকে তাকিয়ে মায়ার অস্বস্তি শুরু হলো। লোকটা কি এখানে বসে এসব আপদ গিলবে কিনা কে জানে। মায়া মনে মনে ভাবল, না, এখানে এসব ছাইপাশ খাওয়া চলবে না। এমন সময় দরজা নক করে টরি ব্যাগটা দিয়ে গেল। মায়া ব্যাগটা খুলে বাসন্তী রঙের শাড়িটা আবার পরে নিল। আসরের আজান শোনা যায়। অজু করতে ওয়াশরুমে ঢুকতেই ওর চক্ষু চরক গাছ। সাদা ধপধপে একটা মার্বেলের বাথটব, তার পাশে একটা সেলফ, নানা ধরনের বিদেশি সাবান শ্যাম্পু রাখা আছে। সাথে কিছু পারফিউমের বোতল সাজানো রয়েছে। বেসিন থেকে কমোড সবই মার্বেলের। দেওয়ালে বিশাল একটা আয়না রয়েছে। পাশে একটা সেলফে কিছু সাদা রঙের তোয়ালে রাখা রয়েছে। মায়া অবাক হয়ে দেখল, ক্ষণস্থায়ী এ জিনিসের দিকে তাকিয়ে সময় নষ্ট করে লাভ নেই। ও অজু করে ঘরে এসে আসরের নামাজ আদায় করে নিল। এমন সময় দরজায় কে যেন নক করল। মায়া দরজা খুলে দেখে আবির দাঁড়িয়ে আছে, হাতে একটা কাগজ। এরপর ঘরে এসে মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটাতে একটা সই করে দিন। এটা কিসের কাগজ? ডিভোর্স পেপার। মানে বুঝলাম না। পরে যদি আপনি ডিভোর্স দিতে না চান, সেই কারণে সইটা আগে থেকে নিয়ে রাখছে। মায়া আবিরের দিকে তাকিয়ে বলল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার দাদি যেদিন মারা যাবে সেদিনই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু এখন আমি সাইন করব না, আর সাইন করতে হলে এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না আর। আবির বিরক্ত হয়ে নিচে চলে গেল। স্টাডি রুমে বসে কলিং বেল চেপে মোবারককে ডাকল। মোবারক সামনে এসে কাচুমাচু করে দাঁড়িয়ে বলল, আমায় ডেকেছেন স্যার? দরজাটা লাগিয়ে দিয়ে কাছে আসো। মোবারক দরজার ছিটকিনি লাগিয়ে আবিরের কাছে এসে বলল, বলুন স্যার। এই মেয়ে তো বড্ড শেয়ানা। কেন, কি হয়েছে স্যার? ডিভোর্স পেপারে সাইন করলো না। এখন ডিভোর্সের দরকার নেই তো স্যার। দাদিমা যেদিন মারা যাবে সেদিন আপনি ওনাকে সব পাওনা বুঝিয়ে দিয়ে ডিভোর্স দিয়ে দিবেন, ব্যাস লেটার চুকে যাবে। এরপর মোবারক মিয়াকে সেলফে রাখা হুইস্কির বোতল আর গ্লাসটা এগিয়ে দিতে বলল আবির। মোবারক মিয়া এগুলো এগিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। মাগরিবের আজান শুরু হয়েছে। মায়া মাগরিবের নামাজ আদায় করে নিয়ে
বেল টিপে কাউকে ডেকে পাঠালো। সাথে সাথে 25-30 বছরের একটা মেয়ে এসে জিজ্ঞেস করলো কিছু লাগবে কিনা। মায়া ওকে কোরআন শরীফ এনে দিতে বলল, আর ঘরের মেঝেতে পড়ে থাকা গোলাপ ফুলের পাপড়িগুলো পরিষ্কার করে দিতে বলল। মেয়েটা জিন্নাতুন নেছার ঘরে গিয়ে বলল, দাদিমা, ভাবি কোরআন শরীফের খোঁজ করছিলেন। ওকে আমার ঘরে ডেকে নিয়ে আয়। পরিচারিকা এসে মায়াকে বলল। দাদি, আপনাকে ডেকে পাঠিয়েছেন ভাবি। মায়া ওর সাথে নিজের রুম থেকে বের হয়ে এসে দাদিমার ঘরের সামনে দাঁড়ালো। মেয়েটি দরজা নক করলো। উনি ভেতরে আসতে বললেন। মায়া ভেতরে প্রবেশ করে জিন্নাতুন নেসাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম দাদিমা, আমাকে ডেকে পাঠিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি নাকি কোরআন পড়তে চেয়েছো? জি। আমার সামনে বসে পড়লে সমস্যা হবে? মায়া সাথে সাথেই বলে উঠল, না দাদিমা, কোনো সমস্যা নেই, আমি এখানেই পড়তে পারবো। মায়া খুব মধুর সুরে কোরআন পড়তে শুরু করলো। জিন্নাতুন নেসা মুগ্ধ হয়ে ওর কোরআন তেলাওয়াত শুনছেন আর ভাবছেন। কোরআনের হরফের মাখরাজ, সিফাত, টান সব এত সুন্দর সঠিকভাবে মেয়েটা পড়ল যে ভেতরটা ঠান্ডা হয়ে গেল। উনি মনে মনে ভাবছেন, এত সঠিকভাবে কোরআন পড়া মেয়েটা কোথায় শিখলো? কোরআনের হরফ, মাখরাজ, সিফাত, টান সব এত সুন্দর সঠিকভাবে মেয়েটা পড়লো যে ভেতরটা ঠান্ডা হয়ে গেল। স্টাডি রুমে আবিরের কানে কোরআনের সুর বাজতে লাগলো। অনেক দিন পর কোরআনের সুর আবিরের অন্তরটাকে শীতল করে দিল। ওর মনে হলো দাদির রুম থেকে কোরআনের সুর ভেসে আছে। আবির গুটি গুটি পায়ে দাদির রুমে গিয়ে দাঁড়ালো। দরজায় উকি মেরে দেখে মায়া কোরআন তেলাওয়াত করছে। আবির আবার স্টাডি রুমে চলে যায়। মায়া জিন্নাতুন নেছার সাথে কিছুটা ভালো সময় কাটিয়ে নিজের রুমে ফিরে আসলো। এমন সময় আবির এসে দরজা নক করলো। মায়া দরজা খুলে বলল, আপনার মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে, এসব ছাইপাশ খেয়ে আপনার এই রুমে আসা চলবে না। আমি এই রুমে নামাজ পড়বো, সেই কারণে রুমে তো খাওয়াই যাবে না, আর ওসব খেলে ঘরে আসতে পারবেন না আপনি। এর অন্যথা হলে আমি এইখানে থাকবো না, আপনার টাকা ফিরিয়ে দিয়ে এখান থেকে চলে যাব আমি। আবিরের মনে হলো ওকেও দু কথা শোনানো দরকার। পরে নিজেকে সামলে নিয়ে মনে মনে বলল, আমি কি তোর টাকায় খাই যে তোর হুকুম মতো খেতে হবে? সাথে সাথে আবিরের অন্তর বলল, সাবধান আবির, কোনো কিছু নিয়ে উল্টাপাল্টা করিস না। একটা ভুল আচরণে সব মাঠে মারা যেতে পারে। আবির বুঝল মেয়েটার ভিতরে ধর্মীয় বোধ প্রবল, সে কারণে ওর রাগের পর্দাটা আর বাড়ালো না। তাছাড়া এরকম ঘটনা ঘটলে ওর দাদির অনেক বড় বিপদ ঘটে যেতে পারে। সেক্ষেত্রে আমসালা দুটোই মাঠে মারা যাবে। দাদি গল্প করতে করতে মায়াকে বলতে লাগলেন, আবিরের নানা আর দাদা বাল্যকালের বন্ধু ছিল। আবিরের দাদা গ্রামের সম্পত্তি বিক্রি করে ঢাকা শহরে ব্যবসা শুরু করেন। পুরান ঢাকায় ওর দাদা একটা 4 রুমের বাসা ভাড়া নেয়। সেখানেই প্রথমে 12টা মেশিন কিনে বিভিন্ন গার্মেন্টস থেকে অর্ডার নিয়ে লোক দিয়ে সেলাই করে জামা দেওয়া শুরু করেন। কাজের মান ভালো হওয়াতে অর্ডারও বাড়তে লাগলো। বছর 2 পর জমানো টাকা আর ব্যাংকে লোন নিয়ে আমরা নিজেরা গার্মেন্টস ফ্যাক্টরি চালু করি। আমার যেহেতু সেলাইয়ের অভিজ্ঞতা আছে, সে কারণে আমি সুপারভাইজারের দায়িত্ব নিই। সাথে সাথে সেলাই কাটিংয়ের উপর আরও ট্রেনিং নিয়ে পুরো দমে কাজে নেমে যাই। আর ওর দাদা অন্যান্য সাইট দেখাশোনা করতে লাগলো। আস্তে আস্তে আমাদের ব্যবসা বড় হতে লাগলো। এদিকে আবিরের বাবাও বড় হতে থাকে। স্কুল কলেজ শেষে ঢাকা ভার্সিটিতে বিবিএতে গ্র্যাজুয়েশন শেষ করে বছর 2 মধ্যে MBA কমপ্লিট করে। এদিকে ছেলে আমার বিয়ের উপযুক্ত হয়। ঢাকা শহরের অনেক নামি দামি পরিবার থেকে আমার ছেলের জন্য প্রস্তাব আসে, কিন্তু ওর দাদার ইচ্ছে ছিল বন্ধুর মেয়েকে বউ করে আনবেন। আবিরের নানা রংপুর শহর জেলা স্কুলে চাকরি করতেন। আবিরের মা রাজশাহী ইউনিভার্সিটিতে সোসিওলজিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ওর মা আঞ্জুমান ও বাবা মায়ের একমাত্র সন্তান। 2 বন্ধু মিলে বিয়ে ঠিক করে। বেশ ঘটা করে বিয়ে হয়। বউ নিয়ে আমাদের তখন আনন্দের সীমা নেই। কিন্তু আমি খেয়াল করে দেখলাম আঞ্জুমানের মুখে সুখের কোনো চিহ্ন নেই। নতুন বিয়ে হয়েছে, কত উচ্ছ্বাসে থাকার কথা, অথচ মুখ ভার করে ঘুরে বেড়াই। আমার ছেলেটাও তেমন খুশি থাকে না। আমাকে আবিরের বাবা 2 একবার আঞ্জুমানের ব্যাপারে বলেছিল, ওর মতো নিয়ে এই বিয়ের ব্যবস্থা করা হয়েছিল কি না। আমি আসলামের কথায় গুরুত্ব না দিয়ে সেদিন বলেছিলাম, বাচ্চা হয়ে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ধারণাটা সবচেয়ে বড় ভুল ছিল।
আবিরের জন্ম হলো, কিন্তু আঞ্জুমানের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। সংসারের প্রতি প্রচণ্ড অনীহা দিন দিন বেড়েই চলল। কিন্তু আবির যত বড় হতে লাগলো ততই ওর মায়ের নাওটা হতে শুরু করলো। এর কারণ অবশ্য ছিল আসলাম আর ওর বাবা এবং আমি ব্যবসা নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতাম। সে কারণে হয়তো মায়ের প্রতিও বেশি দুর্বল। যদিও আবিরকে দেখাশোনার জন্য আলাদা খালা রাখা হয়েছিল, তারপরেও আবির সারাক্ষণ মায়ের পিছু পিছু ঘুরতো। ওর মা বাথরুমে গেলে আবির দরজার কাছে দাঁড়িয়ে থাকতো। ও যখন রাতে ঘুমাতো তখন মায়ের আঁচল নিয়ে আঙুলে গিট দিয়ে রাখতো, যাতে মা উঠে গেলে ওর ঘুম ভেঙে যায়। দীর্ঘশ্বাস ফেলে জিন্নাতুন নেসা আবার বললেন, আসলে ছোট আবির বুঝতে পেরেছিল হয়তো একদিনও ওর মাকে হারিয়ে ফেলবে। জানো, সত্যি একদিন হারিয়ে ফেললো। ওর বয়স যখন 4, তখন আঞ্জুমান এই সংসার ছেলে ওর প্রেমিকের হাত ধরে অস্ট্রেলিয়া পাড়ি জমায়। পরে শুনেছিলাম ইউনিভার্সিটি পড়া অবস্থায় ওদের প্রেম হয়েছিল। সেই ছেলেটা গ্র্যাজুয়েশন শেষ করে পিএইচডি করতে অস্ট্রেলিয়া চলে যায়। কথা ছিল পিএইচডি শেষ করে দেশে ফিরে আঞ্জুমানকে বিয়ে করে নিয়ে যাবে, কিন্তু ওর বাবা ওই ছেলেকে মানতে চাননি। উনি বন্ধু ছেলের সাথেই মেয়ের বিয়ে দিয়ে দিবেন বলে ঠিক করলেন, কিন্তু মেয়ে তো তার মনের ঘরের প্রেমিকাকে আগেই বসবাস ঠিক করে দিয়েছে, যার সেখানে আমার ছেলে আর জায়গা হয়নি। এমনকি আঞ্জুমান নিজের ছেলেকেও তার প্রেমিকের থেকে বেশি ভালোবাসতে পারেনি। সেদিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আসলাম ব্যবসার কাজে সিঙ্গাপুরে গিয়েছিল। আমি আর আবিরের দাদা অফিসে ছিলাম। বিদেশ থেকে ব্যবসায়ীরা এসেছিল। সেদিন বাসায় আবির, আঞ্জুমান আর বাড়ির অ্যাসিস্ট্যান্টরা ছিল। এমন সময় আঞ্জুমানের প্রেমিক ওর খোঁজে এ বাড়িতে আসে। আঞ্জুমান নিজের আবেগকে কন্ট্রোল করতে পারেনি। বাড়ির কাজের হেল্পারদের সামনে ওনাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। আবির তখন ঘুমিয়েছিল। সেই ঝড় বৃষ্টির দিনে আঞ্জুমান ওর প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি বাড়ি ফিরে দেখি আবির ঘুম থেকে উঠে ওর মাকে দেখতে না পেয়ে প্রচণ্ড কাঁদতে থাকে। এরপর বিছানা থেকে নেমে প্রতিটি ঘর, বারান্দা, বাথরুম, স্টোর রুম সব জায়গায় ওর মাকে খোঁজে আর কাঁদতে থাকে, কিন্তু ওর মতো কোথাও নেই। মাকে না পেয়ে চিৎকার করে কাঁদতে থাকে বাচ্চাটা। আসলাম একদিন পরেই ওর ট্যুর কমপ্লিট করে ফিরে আসে। বাবাকে পেয়ে আবির কিছুটা ঠান্ডা হয়, কিন্তু আমার ছেলেটা মানসিকভাবে ভেঙে পড়ে। সমাজের সামনে এই অপমান সহ্য করতে না পেরে মাস 2 পর হার্ট অ্যাটাক করে মারা যায়। এদিকে আবিরের দাদা ছেলে হারানোর শোক সইতে না পেরে স্টক করে বসেন। আঞ্জুমানের বাবা মা পরবর্তীতে আমাদের কাছে ক্ষমা চায়। আসলে ওদের তো কোনো দোষ নেই। যদি বলি কারোর কোনো দোষ নেই, হয়তো আমার নসিবে এটাই লেখা ছিল। তবে এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের জোর করে কখনো বিয়ে দিতে হয় না। সেই থেকে অফিস, ঘর, সংসার, আবিরের দাদা ও ছোট আবিরের দেখভাল সব আমার কাঁধে এসে পড়লো। আমার আবিরের জন্য খুব কষ্ট হতো। মা নাওটা ছেলে প্রথম প্রথম মায়ের কথা মনে হলে চিৎকার করে কাঁদতো। অনেক কষ্টে আমি ওকে থামাতাম। কিছুদিন যাওয়ার পর ক্লোসেট থেকে মায়ের শাড়ি, জামা বের করে জড়িয়ে ধরে একা একা আস্তে আস্তে কাঁদতো। বছর 2 পর আবিরের দাদা মারা যায়। তখন আমি অনেকটা ভেঙে পড়ি। আত্মীয় স্বজন তেমন কাউকেই কাছে পাইনি। আবিরের দাদা ওর বাবার একমাত্র সন্তান ছিলেন। ওনার চাচাতো ভাই বোন ছিলেন, কিন্তু আমাদের ব্যবসায় উন্নতি দেখে ওনাদের মাঝে হিংসার বীজ রূপিত হয়। সে কারণে আমি ওদের থেকে দূরে থাকতাম। তবে আমার একটা ভাই ছিল। আমার ভাবি আবিরকে অনেক ভালোবাসতো। আবিরও ভাবিকে খুব পছন্দ করত। আমার ভাই ইউকেতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করত। আবির যখন ওর লেভেল পাস করলো, তখন আমি ওকে ইউকেতে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিই। কেননা ওকে দেখলেই আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, এমনকি আমার বাসার কাজের হেল্পার সবাই ওর মায়ের নামে খারাপ খারাপ কথা বলতো। এতে আবির ধীরে ধীরে ওর মায়ের উপর শ্রদ্ধ হয়ে পড়ে। আবির তখন ক্লাস 10 পড়ে। আমি অফিস থেকে বাড়ি ফিরে দেখি বাইরে লনে বসে ওর মায়ের শাড়ি, সালোয়ার কামিজ, ওর মায়ের ছবি থেকে শুরু করে যাবতীয় সমস্ত ব্যবহারযোগ্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। আর মানসিক অবস্থার কথা চিন্তা করেই ইউকেতে পড়াশোনার জন্য পাঠিয়ে দিলাম। সবই ঠিক ছিল। ও ইউকেতে MBS করে ওখানেই জব নিয়ে নেয়। এর মাঝে আমার শরীরে এই মরণ রোগ ধরা পড়ে। আবির দেশে ফিরে আসে, কিন্তু বিয়ে, ঘর, সংসার করবে না বলে ঠিক করে। পরে আমি যখন বলি সমস্ত সম্পদ আমি ট্রাস্ট করে দিব, তখন আবির বিয়ে করার সিদ্ধান্ত নেয়। মায়া এতক্ষণ মনোযোগ দিয়ে সবটা শুনে বলল, আপনার চাপে পড়ে উনি হয়তো আমায় বিয়ে করেছে, কিন্তু মন থেকে মেনে নিয়েছেন কিনা জানি না দাদিমা। সে কথাই তোমাকে বলবো দিদি ভাই। আবিরকে বাইরে থেকে দেখতে যতটা কঠিন মনে হয়, ভেতরেও ততটাই নরম।
তুমি যদি একবার তোমার ভালোবাসা দিয়ে ওর বাইরের কঠিন আবরণটা ভেঙে দাও, ও তখন তোমাকে ওর সবটা দিয়ে ভালোবাসবে। আমার মনে হয় তুমি পারবে। মায়া জিন্নাতুন্নেছার কথা শুনে মনে মনে বলল। আপনি একটু বেশি আশা করে ফেলেন দাদিমা। মায়াকে নিথর থাকতে দেখে জিন্নাতুন্নেছা আবারও বললেন। আমার মনে হয় তুমি পারবে। বলো মায়াবতী, তুমি তোমার পুরোটা দিয়ে আমার নাতিটাকে ভালোবাসবে, কোনো দিনও ওকে ছেড়ে যাবে না। মায়া এই বয়স্ক মহিলাটির চোখের দিকে তাকিয়ে দেখল বড় আশা নিয়ে উনি ওর মুখের দিকে তাকিয়ে আছে। না, মায়া সেই চাহনিকে অগ্রাহ্য করতে পারেনি। সে কারণে ওনাকে সান্ত্বনা দিয়ে মায়া বলল। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব দাদিমা। এমন সময় আবির এসে দরজায় নক করল। জিন্নাতুন্নেছা ওকে ঘরে আসতে বললেন। খাটের কোনায় বসে আবির ওর দাদির দিকে তাকিয়ে বলল। আমার একঘুম হয়ে গেল, তবু তোমাদের গল্প ফুরোলো না। জিন্নাতুন্নেছা একমাত্র নাতির দিকে তাকিয়ে বললেন। তুই কি বুঝবি গল্প করার মজা? মুখটা তো সবসময় পাতিলের তলার মতো কালো করে রাখিস। ডিনার শেষ করে ঘরে এসে মায়া বড় দ্বিধায় পড়ে গেল। রাত পোহালেই আবিরের সাথে ওকে কক্সবাজার যেতে হবে। একদিকে ও ওর মাকে বলেছিল শুক্রবার ছুটির দিনে ও বাসায় যাবে, মা ভাই বোনের সাথে সময় কাটাবে, কিন্তু কি এক ফ্যাসাদে সামনে এসে দাঁড়ালো। কে জানতো এই বিয়েতেও আবার হানিমুনে যেতে হবে। মায়ের বড্ড অস্বস্তি হচ্ছে। ওখানে একা পেয়ে ওই লোক আবার কি করবে কে জানে। যদিও এখন পর্যন্ত মানুষটা ওর সাথে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করেনি। দরজাটা কে যেন নক করলো। মায়া রুমের দরজাটা খুলে দেখে আবির দাঁড়িয়ে আছে। মায়াকে দেখে হাস্যোজ্জ্বল মুখে বলল। রাতে ব্যাগ গুছিয়ে রাখুন, 8টায় ফ্লাইট। আমরা ভোর 5:30 বাসা থেকে বের হব। গুড নাইট। আবিরের মুখে হাসি দেখে মায়ের প্রচণ্ড মেজাজ খারাপ হলো। মনে মনে ভাবলো বেটা কি ফোন দিয়ে আঁটছে কে জানে। এদিকে আম্মাকে ফোন করে জানাতে হবে কাল ও যেতে পারবে না। কারণ হিসাবে আপাতত ঠিক করলো অফিসের কাজে কক্সবাজার যেতে হচ্ছে। মাকে জানিয়ে দিয়ে ফোন করে ব্যাগটা গুছিয়ে নিয়ে মায়া শুয়ে পড়ল। মায়া সমুদ্রের তীরে ধরে হাঁটতে লাগলো। ভীষণ ভালো লাগছে। আসলে ওর জীবনে এ যাবৎকালে ওর সমুদ্র দেখতে আসা হয়নি। ঢেউগুলো এসে পায়ের তালুতে ধাক্কা দিয়ে যাচ্ছে। শীতল বাতাসে মন প্রাণ জুড়িয়ে যায়। বিকালের রক্তিম আভা মুছে গিয়ে রাত্রির অন্ধকার নেমে আসতে শুরু করেছে। ক্রমশ রাত্রির গভীরতা বাড়তে লাগলো। লোকারণ্য বীজটা আস্তে আস্তে খালি হতে শুরু করেছে। আকাশে হঠাৎ মেঘের ঘন ঘটা, বজ্রের ধ্বনি আর বাতাসের শব্দে চারদিকে অশান্ত বাতাবরণের পরিবেশ সৃষ্টি হলো। মায়াবতীর প্রচণ্ড ভয় হতে লাগলো। ও ঊর্ধ্বশ্বাসে হোটেলের দিকে দৌড়াতে লাগলো। হঠাৎ ওর পিছনে পায়ের আওয়াজের শব্দ কানে আসলো। পিছন ফিরে তাকিয়ে দেখল আকাশ চিরে বিদ্যুতের আলোয় কিছু ভয়ঙ্কর মানুষের চেহারা দেখতে পেল। মায়া আশেপাশে আবিরকে দেখতে পেল না। দৌড়াতে গিয়ে একসময় হোঁচট খেয়ে পড়ে গেল। তখন একটা সন্ডা মার্কা লোক ওর সামনে এসে দাঁড়ালো। ঘটনার আকস্মিকতায় মায়া হতবিহ্বল হয়ে চোখ বন্ধ করে পরম করুণাময় আল্লাহ পাককে অবিরাম ডাকতে লাগলো। এমন সময় একটা গুলির শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখে আবির ওর সামনে দাঁড়িয়ে আছে আর ওই লোকটা মাটিতে পড়ে আছে। চারদিক রক্তে ভেসে যাচ্ছে। জল কাদায় মাখামাখি ভেজা শরীরে মাটি থেকে উঠে দাঁড়িয়ে মায়া আবিরকে জড়িয়ে ধরল। আর সেই মুহূর্তে ওর ঘুমটা ভেঙে গেল। পুরো শরীর ঘামে ভিজে আছে। শোয়ার সময় এসি চালাতে ভুলে গিয়েছিল। কেমন যেন অস্বস্তি হতে লাগলো। দেয়ালে টান্ডানো ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর 4টা বাজে। না, বাকি রাতে ওর দু চোখে আর ঘুম নামেনি। বারান্দায় বসে মায়া চাঁদের আস্তরাগের দৃশ্য দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো ভাগ্য তাকে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। এখন স্বপ্নের সেই ভয়ঙ্কর অনুভূতি ও শরীর মনকে অবচ্ছন্ন করে রেখেছে। কি অদ্ভুত জীবন ওর। নিজেকে অদৃশ্য সুতোয় বাঁধা এক চাবি দেওয়া পুতুল মনে হয়। সংসারের প্রয়োজনে নিজেকে প্রতিনিয়ত চালিত করছে। মাঝে মাঝে নিজের জীবন থেকে নিজেকেই হারাতে মন চায়, যেখানে ওকে আর কেউ খুঁজে পাবে না। রাত্রির নিস্তব্ধতা ভেঙে দরজা নক করার শব্দ ওর কানে ভেসে আসে। ওড়নাটা দিয়ে নিজেকে ভালো মতো ঢেকে দরজাটা খুলে দেয়। আবির ঘরে ঢুকে ওর দিকে তাকিয়ে বলল, রাতে ঘুমাননি? টেনশন হচ্ছে?
মায়া আবিরের বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করলো। সেখানে কোনো ল্যাপটপের ছাপ আপাতত দৃষ্টিতে দেখতে পেল না। এরপর বিছানা চাদরটা ঠিকঠাক করে দিয়ে বলল, একটু আগেই ঘুম থেকে উঠেছি, আপনি শুয়ে পড়ুন, আমি নামাজ পড়ে নিই। এখন এই বিছানায় গরমও না, আমার ব্যাগপত্তর গুছিয়ে নেই। আসলে ওখানে আমার কিছু বেয়ার আসবে, আমাকে হয়তো মিটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে, আপনাকে একাই ঘুরতে হবে। এ কথা শুনে মায়া হাঁপ ছেড়ে বাঁচল। আবির আবারও বলা শুরু করলো, দাদির কারণে আপনাকে অস্বস্তির মধ্যে পড়তে হলো। অসুস্থ মানুষ আর কটা দিনই বা বাঁচবেন। দাদিমার অত্যাচারগুলো একটু সময় নিন। আবির ওর ব্যাগ গোছাতে লাগলো। মায়া অজু করে ফজরের নামাজ আদায় করে নেয়। আবির ব্যাগ গুছিয়ে পোশাক পাল্টে রেডি হয়ে নিচে নামে। মায়া হাতের কাজ করে একটা কচু পাতার রঙের কামিজ পরে নেয়। জামাটাতে হলুদ আর পেস্ট কালারের সুতো দিয়ে কাজ করা হয়েছে। কচু পাতার রঙের সালোয়ারের সাথে হলুদ রঙের সুতির বড় ওড়না গায়ে জড়ানো। ওড়নার জমিনে কচুপাতা আর পেস্ট কালারের সুতো দিয়ে কাজ করা হয়েছে। মাথায় কচুপাতা রঙের হিজাব পরে নেয়। মুখে হালকা ফেস পাউডার, চোখে কাজলের গাঢ় প্রলেপ দেয়। ঠোঁটটা লিপ লাইনার দিয়ে এঁকে নিয়ে লিপস্টিক দেয়। আয়নাতে মায়া নিজেকে একবার দেখে নিয়ে আপন মনে ভাবে, বিয়ের আগে ওকে কখনো নিজেকে এভাবে সাজাতো না, তবে আজ কেন সাজায়? এই সাজ কি আবিরকে দেখানোর জন্য? কি লাভ এতে? এ তো মরিচিকার মতো, ছুতে গেলে হারিয়ে যাবে। দরজায় নক করার শব্দ। মায়া দরজা খুলে দেখে লাইলি দাঁড়িয়ে আছে। মায়াকে দেখে বলল, ভাবি, স্যার আপনাকে ডাকছে। মায়া সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। আবির ডাইনিং টেবিল থেকে মায়ার দিকে তাকায়। আবিরের কাছে মায়াকে সেই মুহূর্তে হলুদ পরীর মতো লাগলো। মনে মনে বলল, সৃষ্টিকর্তা মেয়েটাকে রূপ দিয়েছে বটে। মায়া নিচে নামতেই জিন্নাতুন নেছা বললেন, ফ্লাইট তো মিস হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো এখন। মায়া দ্রুত একটা স্যান্ডউইচ মুখে পুরে নেয়। এরপর চাটা জলদি জলদি খেয়ে নেয়। আবির ব্রেকফাস্ট শেষ করে দাদির কাছে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসে। মায়াও জিন্নাতুন্নেছার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। বনানী থেকে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ঘড়ির দিকে আবির তাকিয়ে দেখে 6:30 বাজে। খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে আনুষ্ঠানিকতা শেষ করে লাউঞ্জে প্লেনের জন্য অপেক্ষা করে। এদিকে মায়ার ভয় করতে থাকে, এই প্রথম প্লেনে উঠছে। কিছুক্ষণের মধ্যে প্লেনে উঠে নিজেদের নির্ধারিত সিটে আবির আর মায়া বসে পড়ল। আবির মায়াকে উইন্ডো সিটে বসতে দেয়। মায়া সিট বেল্টটা লাগাতে পারছিল না। আবির যত্ন করে সিট বেল্টটা লাগিয়ে দিয়ে বলল, আপনি কি ভয় পাচ্ছেন? এই প্রথম প্লেনে উঠেছি আমি। সমস্যা নেই, আমি তো আপনার পাশে আছি। প্লেন যখন রানওয়ের দিকে ছুটে যাচ্ছিল টেক অফের জন্য, মায়ের তখন ভীষণ ভয় করছিল। আবির সে সময় মায়ের হাতটা শক্ত করে ধরে রাখলো না। মায়া এ সময়টাতে বাধা দেয়নি, বরং আবিরের এই কেয়ারিংটুকু ওকে ভালো লাগায় ভরিয়ে দেয়। প্লেন একসময় আকাশে ওড়ে। আবির মায়ের হাতটা ছেড়ে দিয়ে বলল, উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখুন, ভালো লাগবে। পেঁচা তুলোর মতো সাদা মেঘগুলো আকাশের বুকে ভেসে বেড়াতে লাগলো। মায়া জানলা দিয়ে নিচে তাকিয়ে ঢাকা শহর দেখতে লাগলো। মায়ার হঠাৎ মনে হলো আবির আর একটু হাতটা ধরে রাখলেই পারতো। প্লেন একসময় কক্সবাজারে পৌঁছে গেল। প্লেন থেকে মুগ্ধ চোখে মায়া সমুদ্র দেখছে। সেদিকে তাকিয়ে আবির বলল, একটু পরে কাছ থেকে সমুদ্র দেখতে পারবেন, তখন মুগ্ধতা আরও বাড়বে। এয়ারপোর্টে নামতেই আবিরের মোবাইলে হোটেল থেকে ফোন আসলো। কল রিসিভ করতে ওপাশ থেকে বলল, স্যার আমরা গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছি। ওকে, লাগেজগুলো কালেক্ট করে আসছি আমরা। ব্যাগগুলো বেল্টে আসা মাত্রই কালেক্ট করে মায়াকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হলো। দূর থেকেই আবির বেওয়াচের গাড়িটা দেখতে পেল। ওরা দুটো ফুলের তোড়া আবির আর মায়ের হাতে তুলে দিল। ওদের উষ্ণ অভ্যর্থনা মায়ার ভীষণ ভালো লাগে। গাড়ি মেরিন ড্রাইভ দিয়ে ছুটে চলছে। একপাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র। মায়া অবাক হয়ে এই সৌন্দর্য অবলোকন করছে। আবির মায়ের মুগ্ধতা দেখে। এই সৌন্দর্যটা এমন কখনো পুরনো হয় না। যতবার আসবেন ততবারই মুগ্ধতা ছড়িয়ে সৌন্দর্য দেখবেন। ওরা হোটেলে পৌঁছে গেল। ওয়েটিং রুমে বসতেই ডাবের পানি দেওয়া হলো।
আবির হোটেলের ফর্মালিটিসগুলো মিটিয়ে মায়াকে সাথে করে লিফটের সামনে এসে দাঁড়ায়। হোটেলের বয় আগেই ওদের লাগেজ নিয়ে রুমে পৌঁছে দিয়েছে। রুমে ঢুকেই মায়ার চক্ষু চড়ক গাছ। বিছানার মাঝখানে হার্ট শেপ করে গোলাপের পাপড়ি বিছানো আছে, তাতে গাজরা দিয়ে হানিমুন শব্দটা লেখা হয়েছে। পুরো রুমটাতে ছোট্ট ছোট্ট পাত্রে জেলি ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। মায়া আবিরের দিকে তাকিয়ে বলল, এসবের মানে কি? এখনই ছবি তুলে দাদির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে সব সরিয়ে ফেলবো। মায়া একটু নিশ্চিত হলো। পুরো রুমটা ঘুরে দেখল। বারান্দা থেকে সমুদ্র দেখা যায়। বারান্দায় রাখা চেয়ারটায় বসে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করে নেয়। এত সুন্দর দৃশ্য দেখা আল্লাহ পাক ওর ভাগ্যে রেখেছেন। যেই কথা সেই কাজ। আবির ছবি তুলে নেয়। মায়াকে ডেকে দুইজন মাঝখানে হানিমুন শব্দটা রেখে ছবি তোলে। এরপর আবির রিসিপশনে ফোন দিয়ে রুমটা পরিষ্কার করে দিতে বলে। মায়া খেয়াল করে রুমে খাট একটাই। তাহলে আমাকে কি আজকে আবিরের পাশে ঘুমোতে হবে? ইস, কি বিব্রতিকর পরিস্থিতি।